নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় হাইটকে আপনাদের সবাইকে স্বাগত। রাজ্য বিজেপি এবার ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ পেরিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ। তারা ধর্ণা দেবেন নবান্নের সামনে। নবান্নের পিছন দিকে যে জায়গা তাদের সিঙ্গেল বেঞ্চ দিয়েছে তাদের পছন্দ না, তারা এবার ডিভিশন বেঞ্চের কাছে গেছেন। যেহেতু ধর্ণায় শুধুমাত্র বিধায়করা বসবেন এবং বিধায়করা কখনো এমন কিছু করবেন না যা থেকে ল অ্যান্ড অর্ডার সমস্যা হতে পারে, এই যুক্তি দেখিয়ে তারা নবান্নের অ্যাপ্রোচ রোডের ওপরেই ধর্ণায় বসতে চান। কি জন্য ধর্ণা? কেন? মুখ্যমন্ত্রী গিয়ে ইডির হাত থেকে কাগজ ছিনিয়ে নিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলিগুড়িতে, সেখানে আজ তিনি মহাকাল মন্দিরের উদ্বোধন করেছেন। এর আগে যখন দুর্গাঙ্গনের উদ্বোধন করেছেন, যে বিতর্ক আবার সামনে এসেছিল যে জগন্নাথ মন্দিরের পরে বা দুর্গাঙ্গন কি করে একটা সরকার সরকারি টাকায় মন্দির বানাচ্ছে, সেই একই বিতর্ক আজ আবার আলোচনা হওয়ার সুযোগ আছে যদি আমরা মহাকাল মন্দিরের প্রসঙ্গ এই টেবিলে আনি। কিন্তু আমি একদম শুরুতে বেলডাঙ্গার প্রসঙ্গ আনতে চাই। আবার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু, বাংলার শ্রমিক যার মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডে, এবং সেই খবর আসার পর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিরাট সংখ্যায় বিক্ষুব্ধ মানুষ তারা জড়ো হয়েছিলেন জাতীয় সড়কের ওপরে। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। দীর্ঘ সময় বন্ধ ছিল জাতীয় সড়ক। আজ আমাদের সঙ্গে টেবিলে যারা রয়েছেন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে আজ কথা বলার জন্য রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি নীলাদ্রিবাবু আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই সিএ যখন প্রথম চালু হচ্ছে সেই সময় একটা দেখেছিলাম মুর্শিদাবাদ জুড়ে বিরাট বিক্ষোভ, রেল লাইন উপড়ে ফেলা, দীর্ঘ বেশ কয়েকদিন ধরে চলেছিল সেটা। তার সঙ্গে কি আজকে বেলডাঙ্গার ঘটনাকে আপনি মেলাবেন? এবং একই সঙ্গে তখন আপনারা যেভাবে সমালোচনা করেছিলেন যে রাজ্যের কোনো কন্ট্রোলই নেই, পুলিশের কোনো কন্ট্রোল নেই ওই অঞ্চলে, সেখানে তারা রীতিমতো বিচ্ছিন্ন করে দিয়েছে ওই এলাকাটাকে দেশ থেকে, আজকেও কি একই কথা বলবেন? না, প্রথম কথা আমি এরকম কোনো অভিযোগ করিনি। আপনি আমাকে সবার সাথে বিজেপির হয়ে কথা বলার জন্য অনেকেই তখন এই একইভাবে অভিযোগ করে দিয়ে আমার বক্তব্য হচ্ছে মানুষ প্রতিবাদ জানাতেই পারে একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, এবং কিভাবে তারা প্রতিবাদ জানাবে এটা মানুষের চয়েস। কিন্তু প্রশাসনের কোথাও একটা দায়িত্ব হচ্ছে তাতে জনজীবন যাতে ব্যাহত না হয়, তাতে কোনো সাংবাদিক যাতে নিগৃহীত না হয়, সেইটাও ব্যবস্থা করা। এই যে বেলডাঙ্গার ঘটনাটা এত মারাত্মক আকার নিল আজকে, তার একটা বড় একজন সাংবাদিক পর্যন্ত, মহিলা সাংবাদিক নিগৃহীত হলেন, লতাহানি হচ্ছে অনেকে বলছেন। তো এখানে দাঁড়িয়ে কোথাও একটা প্রশাসনিক ব্যর্থতা কিন্তু সামনে আসছে। মব যেখানে এভাবে ভায়োলেন্ট একটা রূপ নিচ্ছে, তাকে কি করে নিয়ন্ত্রণ করতে হয়, সেই নিয়ন্ত্রণের দায়িত্ব কোথাও একটা প্রশাসন, মানে পুলিশের কথা বলছি, তাদের আসে। পুলিশ কিন্তু কোথাও মানে একটা ধারণা হচ্ছে পুলিশ কিছু নিষ্ক্রিয় হয়ে গেছে। কেন পুলিশ নিষ্ক্রিয়, কাদের প্রতিবাদে পুলিশ সক্রিয় থাকছে, কাদের প্রতিবাদে নিষ্ক্রিয়, এই প্রশ্নটা এসে আছে। অথচ এই পুলিশকে আমরা দেখেছি যখন বাংলাদেশ হাই কমিশনের সামনে কিছু হিন্দু সংগঠন তারা প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশে একজন হিন্দু যুবককে পুড়িয়ে মারার বিরুদ্ধে, তখন কিন্তু পুলিশ সক্রিয় ছিল, লাঠিচার্জ করেছিল, অনেককে গ্রেপ্তার করেছিল। তাহলে এখানে প্রশ্ন যেটা এসে যাচ্ছে, পুলিশ কেন সক্রিয় হচ্ছে যখন হিন্দুরা প্রতিবাদ করছে, আর কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষ যখন প্রতিবাদ করছে পুলিশ কেন নিষ্ক্রিয়? তার মানে আজকে বেলডাঙ্গায় পুলিশ নিষ্ক্রিয়, তার কারণ সেখানে কোনো বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিলেন। অর্পণ, এই অভিযোগটা কি আপনি মানছেন? না, আমার মনে হয় যে বাংলাদেশ হাই কমিশনের সাথে বেলডাঙ্গার কোনো তুলনাই আসে না। নীলাদ্রিদা যেটা বললেন, আমার মনে হয় এটা একটা উদাহরণ স্বরূপ উনি বলেছেন। উনিও অত্যন্ত সুশিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ, উনিও এই উদাহরণটা নিশ্চিতভাবে টানবেন না। কারণ টানবেন না মানে উনি টেনেছেন। এখানেও বিক্ষোভ হয়েছে, ওখানেও বিক্ষোভ হয়েছে, ওখানে পুলিশ হাত গুটিয়ে বসে দেখেছে, আর এখানে পুলিশ লাঠি চালিয়েছে। এবার বিষয়টা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের যে অফিস, কলকাতার অফিস হোক বা দিল্লির অফিস হোক, সেটা কিন্তু রাজ্য সরকার বা ভারত সরকার কারোরই সম্পত্তি নয়। এটা কি ইন্টারন্যাশনাল প্রপার্টি বলা যেতে পারে, আমি যদি খুব ভুল না করি। এবং দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ আমাদের ভারতবর্ষ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা আলাদা রাষ্ট্র। সেখানে যদি আমার ধর্মের কাউকে হত্যা করা হয় নৃশংসভাবে, আমি নিশ্চিতভাবে তার প্রতিবাদ জানাবো, কিন্তু আইন শৃঙ্খলার বিষয় মাথায় রেখে আমি জাতীয় সড়ক ঘন্টার পর ঘন্টা অবরোধ করা থাকলে, হ্যাঁ, এটা আমি একটা বললাম। দ্বিতীয় হচ্ছে যে বেলডাঙ্গার প্রথমে যে ঘটনা ঘটেছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদ, সেই ঘটনাটাই ফোকাস করা উচিত। ঝাড়খণ্ডে একজন বাঙালি পরিযায়ী শ্রমিককে খুন করা হচ্ছে কার্যত। এই ট্রেন্ড তো আজকে এটা প্রথম হলো না, দীর্ঘ কয়েক মাস ধরে আমরা এই ট্রেন্ড দেখছি। 2025 সালের 2024 লোকসভা নির্বাচনের পর থেকে এই ট্রেন্ডটা যেন ভাইরাল হয়ে গেছে এবং সারা ভারতবর্ষ জুড়ে এক এক করে প্রত্যেকটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এখন
বিভিন্ন রাজ্য থেকে, সেটা বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, উত্তরপ্রদেশ থেকে বহু মানুষ পশ্চিমবাংলাতেও আসেন। আমি আজকে একটা ক্যাব বাইক করে আপনাদের এই স্টুডিও পর্যন্ত এসেছি, যিনি এসেছিলেন তিনি একজন অবাঙালি। আমি যদি ধরে নিই তিনি একটি অন্য কোনো রাজ্য থেকে এখানে এসেছেন রুটি রুজির কারণে, তাহলে আমরা যদি তাদের সাথে এই একই ধরনের আচরণ করি, যেটা আমাদের কাকে শোনাচ্ছেন, আমাদের স্বজাতির কাকে সাথে করা শোনাচ্ছেন হচ্ছে, আমি তো এই অঞ্চলের মানুষের কাছে আপনার এই বার্তা কোনো ভ্যালু এড করবে বলে মনে হয় না। তাহলে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানকার মানুষকে গিয়ে শোনাতে হয়, ভাই তোমাদেরও কিছু লোক আমাদের রাজ্যে আছে, এবং সেটা যদি রাস্তা হিসেবে কেউ বেছে নেয় তাহলে আমি বলবো এটা ঠিক রাস্তা নয়, অ্যাবসলিউটলি ঠিক রাস্তা নয়, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা সেটা করছি না। আমি একটা ছোট্ট কথা অ্যাড করি এখানে, একটা ছোট্ট মাত্রা বা ডাইমেনশন অ্যাড করি। আমি অ্যাড করছি ঠিক নয়, এরকম একটা রাজনৈতিক বিশ্লেষণ আছে যে এই যে সংখ্যালঘু মানুষেদের ক্ষোভ আজকে আমরা দেখলাম, এরকম একটা রাজনৈতিক বিশ্লেষণ আছে, আমি আবার বলছি এটা আমার বিশ্লেষণ নয়, যে এই ক্ষোভটা শুধুমাত্র একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে এই জন্য নয়, এটা এই চেহারা নিয়েছে তার কারণ সংখ্যালঘুদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে এসআইআর নিয়ে। তারা মনে করছেন এসআইআর এর ফলে তাদেরকে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে বা তাদের কাছে বেছে বেছে কাগজ চাওয়া হচ্ছে। আপনি দেখেছেন এর আগে চাকুলিয়াতে আপনাদের বিধায়ক ওখানে দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন, আমার মনে আছে এখনো সেই অভিযোগ, রাম যদি নাম হয় তাকে কিছু দিতে হচ্ছে না, রহিম নাম বললেই 14 গোষ্ঠীর কাগজ চাইছে, পরিষ্কার বলেছিলেন। এই ক্ষোভটা রিফ্লেক্টেড হয়েছে আজকে, তারা এই ক্ষোভটার জন্য আজকে চেহারা এত খারাপ জায়গায় গেছে। অ্যাবসলিউটলি, এবং বিষয়টা হচ্ছে এটা অস্বাভাবিক নয়, এটা হতেই পারে, হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, এবং সাধারণ মানুষের প্রতিবাদ প্রচন্ডভাবে রয়েছে। সাধারণ মানুষকে যেভাবে এসআইআর এর উপরে ক্ষোভ, এসআইআর এর কারণে যেভাবে হ্যারাসড হচ্ছে মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়, তার যে ক্ষোভ, তারই একটা রিফ্লেকশন আজকের এই ঘটনায় হয়েছে। একটা লাইন বলে যা শেষ করে দিই, সেটা হচ্ছে যে কিন্তু একই সাথে সুনির্দিষ্টভাবে বলতে গেলে একটি প্রথম সারির সংবাদ মাধ্যম, তার একজন মহিলা সাংবাদিক, তিনি যেভাবে নিগৃহীতা হয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক সম্মেলন করার সময় মহাকাল মন্দিরের ওই জায়গাটা থেকে তিনি নিজে এই বিষয়টিকে অ্যাড্রেস করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। আমরা বিশ্বাস রাখি মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি কিনা একাধারে স্বরাষ্ট্র এবং পুলিশ মন্ত্রী, তিনি এই বিষয়টার কড়াভাবে যা ব্যবস্থা গ্রহণ করা দরকার দ্রুত করবেন। কিন্তু আমি একটু নীলাদ্রি বাবু আপনার কাছে জানতে চাই যে এই থিওরিটিকে আপনি কিভাবে দেখেন, যে এই মানুষের ভেতরে যে ক্ষোভ, এটা এসআইআর এর ক্ষোভ, এসআইআর এর সংখ্যালঘু মানুষ তারা নিগৃহীত হচ্ছেন, তাদের হ্যারাস করা হচ্ছে, সেই ক্ষোভ আজ রিফ্লেক্টেড হয়েছে বেলডাঙায়। এটা এসআইআর এর ক্ষোভ হোক কি এটা উড়িষ্যায় কোনো ঘটনার ক্ষোভ হোক, দুর্ভাগ্যজনক ঘটনা, আইন যখন কোনো মানুষ হাতে তুলে নেন, জাতীয় সড়ক যখন আক্রমণ করেন, যখন মহিলা সাংবাদিককে নিগ্রহ করেন, তখন কিন্তু তাদের বাঁচাবার দায়িত্ব হচ্ছে পুলিশের। পুলিশ সেই দায়িত্ব পালন করেননি। মাননীয় মুখ্যমন্ত্রী অর্পণ জেরম বললে এর পাশাপাশি পুলিশ, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে তিনি মনে করেন সংখ্যালঘুদের এই ক্ষোভ সাধারণভাবে ধরে নিতে হবে যে এই ক্ষোভের কারণ আছে। না, কারণ থাকতেই পারে, কিন্তু যে কারণেই ক্ষোভ হোক না কেন, যেভাবে বাংলাদেশ হাই কমিশনের সামনে যে ক্ষোভই থাকুক না কেন, যারা বিশৃঙ্খলা কেউ তৈরি করলে সেটার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়। মুখ্যমন্ত্রী বলছেন যে ইন্টেনশনালি এসআইআর ব্যবহার করে, এসআইআর এর এই পদ্ধতিগত বিষয়টাকে ব্যবহার করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। ধরা যাক এসআইআর ব্যবহার করে দাঙ্গা বাঁধাবার চেষ্টা হচ্ছে, তা বলে কি পুলিশ যখন কেউ এই ধরনের কার্যকলাপ করবে, সাংবাদিককে চেজ করবে বা মানে মেন রাস্তা অবরোধ করবে, পুলিশ ব্যবস্থা নেবে না? মুখ্যমন্ত্রী কি সেটা একবারও বলেছেন? আসলে ক্ষোভটা যে বিষয়ই হোক না কেন, কেউ যদি আইন হাতে তুলে নেয়, পুলিশের দায়িত্ব হচ্ছে তাদের নিয়ন্ত্রণ। মুখ্যমন্ত্রী যদি বলেন এই ক্ষোভ সঙ্গত, তাহলে পুলিশ সেখানে ব্যবস্থা নেবে কি করে? ক্ষোভ সঙ্গত হতে পারে না, না না, ব্যাপারটা আপনি গুলিয়ে ফেলছেন। ক্ষোভ সঙ্গত হতে পারে, কিন্তু সেই ক্ষোভের কারণে কেউ যদি বেআইনি কাজ করে, যদি আইন হাতে তুলে নেয়, তাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব পুলিশের। এখানে একটা দ্বিচারিতা চোখে পড়ছে। একদিকে আমরা দেখছি বাংলাদেশ হাই কমিশনের সামনের ঘটনাটা, যেখানে সঙ্গতভাবে পুলিশ ব্যবস্থা নিয়েছিল, কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে এই ঘটনাটা যেখানে পুলিশ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়েছিল বলে অভিযোগ। তাহলে এই প্রশ্নটা বারবার উঠে যাচ্ছে, হিন্দুরা প্রতিবাদ জানালে কি পুলিশ সক্রিয়, আর অন্য সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ জানালে কি পুলিশ নিষ্ক্রিয়? এই প্রশ্নটা কিন্তু বাংলা পুলিশ নিষ্ক্রিয়তার কি ব্যাখ্যা দেবেন? আচ্ছা, মুখ্যমন্ত্রী কি বলেছেন? মুখ্যমন্ত্রী যে কথাটা খুব সিগনিফিকেন্টলি বলেছেন যে এসআইআর কে ব্যবহার করে আসলে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, আমি একটু আপনাদের দেখাতে চাই। মুখ্যমন্ত্রী ইনফ্যাক্ট কলকাতায় দাঁড়িয়েই এই অভিযোগ করে গিয়েছেন আজ শিলিগুড়ি যাওয়ার পথে। শুনুন। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একটা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে আদিবাসীদের দিয়েছে, মতুয়াদের দিয়েছে, রাজবংশীদের দিয়েছে, বাঙালিদের দিয়েছে, এখানে বাংলা ভাষী ছাড়াও নন বেঙ্গলীও যারা আছে তাদেরও দিয়েছে। সুতরাং
প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেসারে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, করছে লুট, বলছে ঝুট। বিজেপির প্ল্যান, ইচ্ছা করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে এসআইআর কে ব্যবহার করে। নির্বাচন কমিশনকেও এতে ট্যাগ করছেন মুখ্যমন্ত্রী, কারণ এসআইআর করছে নির্বাচন কমিশন। পুলিশি নিষ্ক্রিয়তাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন অর্পণ? অ্যাবসলিউটলি, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে যেটা বলেছেন সেটা একদমই সঠিক। এবং দ্বিতীয়ত নীলাদ্রি বাবু যেটা বলছিলেন আমি সেটার সাথেও সহমত যে খুব সঙ্গত হতেই পারে, এবং ভারতবর্ষের মতো একটি সর্ববৃহৎ সংবিধানসম্মত গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ গণতান্ত্রিক আন্দোলনও করতে পারে তাদের অধিকার সুরক্ষিত করার স্বার্থে। কিন্তু কখনোই যদি আইন কেউ নিজের হাতে তুলে নেয় বা বেআইনি কাজকর্ম করে তাহলে প্রশাসনের উচিত সেইখানে সক্রিয় অবস্থান গ্রহণ করা। তো যেটা যদি কোথাও পুলিশি নিষ্ক্রিয়তা থেকে থাকে, সবটাই তো এখন অভিযোগের মাত্রায় রয়েছে, যদি কোথাও পুলিশি নিষ্ক্রিয়তা থেকে থাকে, আমরা বিগত দিনেও দেখেছি যখন যখন যেখানে যেখানে পুলিশি নিষ্ক্রিয়তা দেখা গিয়েছে, যে আধিকারিকরা তার জন্য দায়ী রাজ্য প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মুর্শিদাবাদের যে চেহারা আমরা দেখেছি, তখন যারা সেখানে দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে রাজ্য আদৌ ব্যবস্থা নিয়েছে? অ্যাবসলিউট ব্যবস্থা নিয়েছে। আপনি জানেন নীলাদ্রি বাবু, আপনি বিশ্বাস করেন যে রাজ্য ব্যবস্থা নিয়েছে? আমি একটা ছোট্ট কথা বলে শেষ করি। সেটা হচ্ছে আজ থেকে জাস্ট কয়েক সপ্তাহ আগে রাজ্য প্রশাসনের একটি ব্যাপক রদবদল হয়েছিল, আমরা প্রত্যেকে দেখেছি। সেখানে মুর্শিদাবাদে শুধুমাত্র পুলিশ আধিকারিক বলে নয়, তার সাথে আরো কিছু প্রশাসনিক আধিকারিক, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়। কাউকে কাউকে কম্পালসারি ওয়েটিং দেওয়া থেকে শুরু করে কাউকে কাউকে ট্রান্সফার করা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি হয়েছে। এবং আমি শুরুতেই যেমনটা বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী যখন আজকে মহিলা সাংবাদিককে নিগ্রহের ঘটনাকে অ্যাড্রেস করেছেন এবং তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছেন তার বিরুদ্ধে, আমরা বিশ্বাস করি এই যদি কোথাও নিষ্ক্রিয়তা যদি থেকে থাকে, এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা। নীলাদ্রি বাবুকে বিশ্বাস করেন এটা? আমার খুব আশ্চর্য লাগে। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে হিন্দু মন্দিরের উদ্বোধন করছেন, আর অন্যদিকে যখন পুলিশ সক্রিয় হচ্ছে, তারা হিন্দুদের বিক্ষোভে যতটা সক্রিয় হচ্ছে অন্য সম্প্রদায়ের বিক্ষোভে ততটা সক্রিয় হচ্ছে না। তা একদিকে তিনি ঈশ্বরের সাধনায় হিন্দুত্ববাদের রাস্তায় অনেকটাই হাঁটছেন বলতে পারি আমি, কারণ এটা প্রথম মন্দিরের উদ্বোধন করছেন না। এর আগে সরকারি টাকায়, অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকায় দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, তাতে দীঘার টুরিস্ট স্পট হিসেবে আকর্ষণ নিশ্চয়ই বেড়েছে এবং সরকারের অনেক রেভিনিউ এসছে, অনেকে বলছেন, আমি জানি না। অন্যদিকে কলকাতায় দুর্গাঙ্গনের উদ্বোধন হচ্ছে। এটা হিন্দুত্বের পথে উনি কিন্তু হাঁটছে, এটা খুব স্পষ্ট। কিন্তু এর পাশাপাশি যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে বা হিন্দুরা কোনো প্রতিবাদ জানাচ্ছে, পুলিশ কিন্তু হিন্দুদের ওপর সেদিন যে প্রতিবাদ হয়েছিল বাংলাদেশ হাইকমিশনের সামনে, সেই ক্ষোভটা কি অসঙ্গত ছিল? সেদিন একটা হিন্দু যুবককে বাংলাদেশে পুড়িয়ে মারা হয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কোনো দায় নেই, কিন্তু পুলিশ সেদিন লাঠি চালালো কেন? এমন কি পরিস্থিতি হয়েছিল যে পুলিশকে কিছু মানুষকে গ্রেপ্তার করা হলো এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তারা হত্যার চক্রান্ত করেছিল বাংলাদেশ কমিশনের অফিসিয়ালদের। অর্থাৎ হিন্দুরা কোনো যদি প্রতিবাদ জানায়, সেই ক্ষোভ সঙ্গত হলো পুলিশ আইন রক্ষা করতে সক্রিয় হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সেটা ওভার অ্যাক্টিভিটি। আমি আপনাকে বুঝতে পারছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের পথে হাঁটছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের পুলিশ দিয়ে পেটাচ্ছেন, মানে এই দুটোকে আপনি কিভাবে জায়গাটা হিন্দুত্বের, আমি বলছি এই দ্বিচারিতাটা কোথাও একটা সামনে চলে আসছে। আমি ঈশ্বরের সাধনা করব অথচ যারা মানুষ তাদের আমি উপেক্ষা করব, একটি ধর্মের মানুষদের, এটা কিন্তু একটা খারাপ প্রভাব ফেলতে চলেছে। সামনে যেহেতু নির্বাচন আছে, সেই নির্বাচনে আমার মনে হয় একজন নেত্রী হিসেবে তার এই ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত। পুলিশ যাতে নিরপেক্ষ থাকে, যদি আটকাতে হয় তাহলে দুক্ষেত্রেই আটকান, যদি আটকাতে না হয়, অর্পণের সাথে আমি একমত, পুলিশ কারা এই অপরাধ করেছে, কারা নিষ্ক্রিয় ছিল সে ব্যাপারে নিশ্চয়ই সচেতন হওয়া উচিত। কিন্তু এটা প্রথমবার এই ঘটনাটা হচ্ছে না, বারবার দেখা যাচ্ছে একটি সম্প্রদায়ের লোক যখন পুলিশকে মারধরও করছে, পুলিশ নিষ্ক্রিয় থাকছে, আর হিন্দুরা প্রতিবাদ করলেই পুলিশ সক্রিয় হয়ে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রীর এই অভিযোগ, অর্পণ, মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন বিজেপি দাঙ্গা বাধাতে চাইছে, এবং বিজেপি দাঙ্গা বাধাতে চাইছে কিভাবে? এসআইআর কে ব্যবহার করে। এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে, তাহলে নির্বাচন কমিশনকেও টুল হিসেবে ব্যবহার করছে বিজেপি, মুখ্য উদ্দেশ্য রাজ্যে দাঙ্গা বাঁধানো। না, অ্যাবসলিউটলি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা তো এটা প্রথম থেকে বলে আসছি। দেখুন, কোনো রাজ্য সরকার চাইবে না যে তার রাজ্যে, যে কোনো রাজ্য সরকার যে কোনো দল দ্বারা পরিচালিত সেই সরকার হতে পারে, কোনো সরকারই চাইবে না যে তার রাজ্যে এমন কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি আসুক যেখানে ল অ্যান্ড অর্ডার প্রশ্নের মুখে পড়ে।
এখন মণিপুরে বিজেপি শাসিত সরকার ছিল, সেখানে ল অ্যান্ড অর্ডার তো মানে যাই হোক সেই বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু সাধারণভাবে এটা হয় না যে কোনো রাজ্যের রাজ্য সরকার এটা চায় না যে সেই রাজ্যে এমন কোনো ঘটনার পরিস্থিতি তৈরি হোক যেখানে আইন শৃঙ্খলার প্রশ্নের মুখে পড়ে। তো স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার বুকে শাসক দল তৃণমূল কংগ্রেস, যদি পশ্চিমবাংলায় কোনো রায়টের পরিস্থিতি তৈরি হয়, আইন শৃঙ্খলার প্রশ্নের মুখে পড়ে, তাহলে দায় তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকে নিতে হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি অন্যদিকে এই ধরনের কোনো ঘটনা ঘটে, আইন শৃঙ্খলা যদি প্রশ্নের মুখে পড়ে, তাহলে লাভ হচ্ছে যারা বিরোধী দলে আছে। দেখুন, কারণ মুখ্যমন্ত্রী বলছেন অর্পণ, এটা যে কোনো তৃণমূল কংগ্রেসের না, নেতা absolutely, পথসভায় যদি বলতেন আমি এটাকে পলিটিক্যাল না, কমেন্ট আমি হিসেবে ধরে সেটাই নিতাম। বলছি। কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলছেন, নীলাদ্রি বাবু, মুখ্যমন্ত্রী তো কোনো একটা ভ্যালিড জায়গা থেকে ইনফরমেশন পেয়ে বলছেন, আমি সেটাই পরিষ্কার বলছি। বলছেন বিজেপি দাঙ্গা বাঁধাতে আমি চাইছে। সেটাই উত্তরটা দিচ্ছি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এখন যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়ে, তাহলে বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছেন বিরোধী আসনে, তারা সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারকে বিভিন্ন প্রশ্নবাণে বিদ্ধ করতে পারবেন, আক্রমণ শানাতে পারবেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পারবেন। তো স্বাভাবিকভাবেই বিজেপি এখন পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল। তো বিজেপি পশ্চিমবাংলার বুকে একটা এই ধরনের পরিস্থিতি তৈরি করবে যেটাকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে শাসক দল হিসাবে প্রশ্নের মুখে পড়তে হবে, এটা অস্বাভাবিক কিছু না, নয়। অস্বাভাবিকের কথা আমি বলছি না, আমি বলছি যখন মুখ্যমন্ত্রী বলছেন আমাকে ধরে নিতে হবে ডাল মে কুচ কালা হ্যায়। নীলাদ্রি বাবু, না, বিজেপি এই পার্থদা, জিনিসটা চাইছে যে এরা যে দাঙ্গা হোক। মুখ্যমন্ত্রী যদি মনে করেন এবং তার কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে, তিনি যখন বলছেন যে প্রধান বিরোধী দল দাঙ্গা বাঁধাতে চাইছে, তাহলে তিনি তাদের গ্রেপ্তার করা উচিত যারা দাঙ্গায় উস্কানি দিচ্ছে। তাহলে বিজেপির যে নেতারা দাঙ্গায় উস্কানি দিচ্ছে তাদের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করাচ্ছেন না কেন? প্রশ্ন তো উঠেই যাবে। আমি বলবো আমার কাছে ইনফরমেশন আছে, যেমন দুর্নীতির ক্ষেত্রে উনি বলেছেন যে কয়লা পাচারের টাকা নাকি অমিত শাহ পাচ্ছেন, অথচ আমি সেটা প্রকাশ করছি না কেন? আমি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছি, আমি মুখ্যমন্ত্রীর দায়িত্বে চলে গেলে সেটা প্রকাশ করবো। মানুষ তো প্রশ্ন করবেই যে আপনার কাছে যদি ইনফরমেশন থাকে, মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে তো ইনফরমেশন প্রকাশ করায় কোনো অসুবিধা নেই। উনি অভিযোগ করছেন কয়লা পাচারের টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছে, হচ্ছে ইনফরমেশনটা প্রকাশ করছেন না, একটি এতে নাকি ইনফরমেশন আছে। এক্ষেত্রেও উনি অভিযোগ করছেন দাঙ্গা বাজাচ্ছে বিজেপি, তাহলে বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো ওনার উচিত। যারা যারা দাঙ্গা বানাচ্ছে, যারা যারা উস্কানিমূলক কাজ করছে বলে ওনার কাছেও ইনফরমেশন আছে, তাদের বিরুদ্ধে কেন উনি ব্যবস্থা নিচ্ছেন না? দ্বিতীয় কথা, আমরা আপনারাই মিডিয়ায় দেখান বহু। আচ্ছা, আরো একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে এখানে। উনি বলছেন যে এসআইআর কে ব্যবহার করা হচ্ছে, মানুষকে এমন ভাবে উত্ত্যক্ত করা হচ্ছে যে তারা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, না, তাদের ক্ষোভ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তো কেন ব্যবস্থা নিচ্ছেন না? আমি তো সেটাই বলছি, আইন শৃঙ্খলার দায়িত্ব তো মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী প্লাস মুখ্যমন্ত্রী। কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? যারা দাঙ্গা বাজাচ্ছে, যারা আরে উনি তো বলছেন এসআইআর এর মাধ্যমে, তাহলে কি বিএলও দের অ্যারেস্ট করবেন? নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? দাঙ্গা বানাচ্ছে, বিজেপি বাজাচ্ছে বললেন তো। আচ্ছা, এর পাশাপাশি যেটা প্রশ্ন আসবে, আমরা টিভিতে আপনাদের মিডিয়াতেই দেখতে পাই বিভিন্ন রকম তৃণমূল নেতার বিভিন্ন রকম বক্তব্য, যেগুলোকেও সম্ভবত উস্কানিমূলক বলা যায়। যেমন ধরুন হুমায়ুন কবির, তিনি এখন অন্য দল করেছেন, তৃণমূল থেকে বেরিয়ে গেছেন। তিনি একসময় মুর্শিদাবাদে কি বক্তব্য রেখেছিলেন আমরা দেখেছি, সেটা কি দাঙ্গা বাঁধানোর মতো বক্তব্য ছিল? তাকে গ্রেপ্তার করা হয়নি কেন? প্রশ্নগুলো কিন্তু উঠবে। বলুন অর্পণ, এবার আমি আপনার এটাই পালা। বলি যে একদম সঠিক অর্থেই যারা যারা দাঙ্গা বাঁধাতে চাইছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ইনফরমেশন যদি থাকে, নয় নিশ্চিতভাবে আছে, তাদেরকে গ্রেপ্তার করা উচিত। দাঙ্গা বাঁধাতে চাইছে শুভেন্দু, শুভেন্দুকে গ্রেপ্তার করা উচিত। এবার শুভেন্দু যে দাঙ্গা বাঁধাতে চাইছে, এই নিয়ে প্রাক্তন আইপিএস আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন, বর্তমানে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, তিনি ক্যালকাটা হাইকোর্টে মামলা করেছিলেন, শুভেন্দুর বিরুদ্ধে মামলা করেছিলেন। ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, তাদের বেঞ্চ রায় দিয়েছে যে শুভেন্দু অধিকারীকে কোনো জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার তো দূরের কথা, নীলাদ্রিদা গ্রেপ্তারের কথা বলছেন, গ্রেপ্তার দূরের কথা, থানায় ডেকে জিজ্ঞাসাবাদটুকু করা যাবে না। এরপর নিশ্চিতভাবে আদালতে প্রমাণ করা যায়নি, তার মানে একটা অভিযোগই ছিল, এরপর প্রমাণ করা যায় না। না, তার সম্পূর্ণ না, ভিডিও কিন্তু ফুটেজ আছে। মুখ্যমন্ত্রী প্রসূন শুভেন্দু বন্দ্যোপাধ্যায় অধিকারী নন। চাঁচলের সভায় গিয়ে আপনার কি কি দলের উত্তর একজন দিয়েছেন? সহসভাপতি বললেন, তিনি অভিযোগ করলেন, মামলা করলেন, হেরে গেলেন, কোর্ট অবজারভেশন দিল শুভেন্দুকে ছোঁয়া যাবে না। আমি মেনে নেব যে তিনি একজন সহসভাপতি একটা দলের,
কিন্তু যখন মুখ্যমন্ত্রী বলছেন, তিনি কিন্তু শুভেন্দুর নাম করেননি, মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি দাঙ্গা বাঁধাতে চাইছে, তাহলে রাজ্যের মানুষ কি আশা করবে? তিনি আইডেন্টিফাই করবেন কোন কোন বিজেপির লোকের পেছনে আছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি একটা ছোট কথা বলি, সেটা হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায় যে বিষয়ের পরিপ্রেক্ষিতে মামলাটি করেছিলেন, শুভেন্দু অধিকারীর চাঁচলের জনসভা, সেই জনসভা পাবলিক ডোমেনে আছে, সংবাদ মাধ্যমে আছে, সমাজ মাধ্যমে আছে, শুভেন্দু অধিকারীর নিজের প্রোফাইলে আছে, যদিও তিনি আমাকে সেই প্রোফাইল থেকে ব্লক করে রেখেছেন, আমি দেখিনি। আপনি বারবার প্রসূন বন্দ্যোপাধ্যায় আসছেন কেন? প্রসূন বন্দ্যোপাধ্যায় ইজ নো ইম্পর্টেন্ট টু মি। আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি বলছেন বিজেপি আছে দাঙ্গার ষড়যন্ত্র করছে। বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে তো গিয়ে মামলা করবেন না, তিনি মামলা কেন করবেন? তার প্রশাসন ব্যবস্থা নেবে। এখন এই কনস্পিরেসিতে যারা আছে তাদের আইডেন্টিফাই করবে, অ্যারেস্ট করবে। শুভেন্দু অধিকারীর পরিপ্রেক্ষিতে ক্যালকাটা হাইকোর্টের এরকম অবজারভেশন থেকে থাকে, যেটা আপনারা জানেন আছে বলে রাজাশেখর মান্থার বেঞ্চ দিয়েছিল, শুভেন্দু অধিকারীর নামে কোনো এফআইআর করতে গেলে পুলিশকে আগে ক্যালকাটা হাইকোর্টের পারমিশন নিতে হবে। বলুন নীলাদ্রি বাবু। প্রথম কথা, অর্পণ কি তাহলে কলকাতা হাইকোর্টকেও পক্ষপাতিত্ব বলছে? এই প্রশ্নটা থেকে যায় না। আমি তো মানে আমার দল আমাকে বিমান বসুর মতো বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা এই স্লোগান দিয়ে কলকাতার রাজপথে মিছিল করার শেখায় না আর কি। কিন্তু বিচারপতির বিরুদ্ধে বিচারপতির বাড়িতে পর্যন্ত পোস্টারের ঘটনা তো তার সঙ্গে বিমান বসুর আমলে হয়নি। অ্যাবসলিউটলি, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যুক্ত নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আদালত যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, তার মানে যে ভিত্তিতে অভিযোগ হয়েছিল সেই ভিত্তিটা কতটা সুদৃঢ় ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠে যায়। অর্থাৎ আদালত যথেষ্ট প্রমাণ পায়নি শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার করার মতো। এখন মুখ্যমন্ত্রীর কাছে যদি যথেষ্ট প্রমাণ থাকে, তিনি দাঙ্গা বাঁধাচ্ছেন, অর্পণ যেরম বললো, বা অন্য কেউ দাঙ্গা বাঁধাচ্ছে, তাকে গ্রেপ্তার করা উচিত। আরো সুনির্দিষ্টভাবে আমি বলছি, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন হাজরা মোড়ে দাঁড়িয়ে যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে কয়লা পাচারের টাকা যাচ্ছে, সে টাকা শুভেন্দু অধিকারীর হাত ঘুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে যাচ্ছে, নাম ধরে অভিযোগ করেছেন, প্রমাণ ওনার কাছে আছে বলছেন। প্রমাণগুলো কেন পাবলিক ফোরামে আনছেন না? কেন মুখ্যমন্ত্রী? তাহলে উনার কাছে যদি প্রমাণ থাকে অথচ তিনি পাবলিক ফোরামে না আনেন, এটা কি বাংলার মানুষের সাথে একটা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে না? যদি এরা সত্যি এই ধরনের অপরাধের সাথে জড়িত থাকেন, তাহলে তার কি শাস্তি হওয়া উচিত নয়? প্রমাণ থেকে উনি সামনে আনছেন না কেন? নাকি উনি মিথ্যে কথা বলছেন, প্রমাণ নেই? যদি সেটা হয় তাহলে তার তো ক্ষমা চাওয়া উচিত। তবে এই আলোচনাটা হওয়া উচিত নীলাদ্রি বাবু, যে সত্যি কি মানুষকে অকারণে হ্যারাস করা হচ্ছে এসআইআর এর নামে? সত্যি কি একজন সংখ্যালঘু মানুষ অন্য একজন যিনি সংখ্যালঘু নন তার থেকে বেশি হ্যারাস্ট হচ্ছেন? সেটা যদি হয় তাহলে সেটাও কিন্তু অনুচিত কাজ হচ্ছে, এবং সেটার জন্য প্রতিবাদ যদি মুখ্যমন্ত্রী করে থাকে তাহলে সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। আমাদের আইন আদালত আছে, যদিও তৃণমূলের এখন বোধহয় আইন আদালতের প্রতি অতটা ভরসা নেই, কিন্তু যাই যে আছে কিনা জানি না, হয়তো নেই। কালকের রায় সুপ্রিম কোর্টে যেটা হয়েছে, যেভাবে নোটিশ দেওয়া হয়েছে এই সবের পর, কিন্তু সেটা অন্য কথা। কিন্তু মূল কথা হচ্ছে, যদি কাউকে হ্যারাস করা হয়, ভারতবর্ষে আদালত আছে, আদালতের শরণাপন্ন হয়ে যেতে পারে, উপযুক্ত তথ্য দিয়ে আদালতের সামনে রাখা যেতে পারে। যদি এটা সত্যি হয়ে থাকে, এটা তো প্রতিবাদ হওয়া উচিত। সেটার প্রতিবাদের রাস্তাটা নিশ্চয়ই হাইওয়ে ব্লক করে দেওয়া নয়, আর এর প্রতিবাদের রাস্তাটা আইন আদালতের শরণাপন্ন হওয়া এবং এ ব্যাপারে অর্ডার আনা যে এইভাবে এসআইআর প্রক্রিয়া করা যায় না। এখন যদি আদালতের রায় উল্টো আসে, আদালত যদি বলে না এসআইআর যেভাবে হচ্ছে ঠিকভাবেই হচ্ছে, আমি জানি না কি বলবে। তাহলে আবার আদালতের বিরুদ্ধে একটু আগে যেরকম অর্পণ বলছিলেন, তাহলে বলবেন যে এই আদালত রায় পক্ষে না এলে আদালত খারাপ, পক্ষে এলে আদালতে বিশ্বাস করি, এটা বোধহয়। এবং আমি আর কি ইন্টারেস্টিং জিনিসের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। মুখ্যমন্ত্রী প্রথম বললেন যে সংখ্যালঘুরা যেভাবে হ্যারাস্ট হচ্ছে তাতে এই খুব স্বাভাবিক। তারপরেই বললেন যেভাবে অকারণে নাম বাদ দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত কাগজ চাওয়া হচ্ছে এবং ভ্যালিড কাগজগুলোকে ডিভ্যালুয়েট করা হচ্ছে, যেগুলোকে কাজে লাগানো যাবে না বলে নির্দেশ আসছে। তারপরেই তিনি বললেন যে এটা সংখ্যালঘুদের সঙ্গে করা হচ্ছে, তপশিলীদের সঙ্গে করা হচ্ছে, এটা মতুয়াদের সঙ্গে করা হচ্ছে, এটা এমনকি এই বাংলায় বাইরে থেকে আসা অবাঙালিদের সঙ্গে করা হচ্ছে। বাকি কে রইল? সবার সাথেই করা হচ্ছে আর কি, কোনো পক্ষপাতিত্ব নেই। বলছেন না না, অ্যাবসলিউটলি। আমি এটা বলি যে প্রথমত নীলাদ্রিদা যেটা বলছিলেন যে অমিত শাহের বিরুদ্ধে প্রমাণ ইত্যাদি ইত্যাদি, ওই পেন ড্রাইভ যখন সঠিক সময় আসবে নিশ্চিতভাবে পাবলিক ডোমেনে হোক, আইনের কাছে হোক, সুপ্রিম কোর্টে। এখন কেন সঠিক সময় নয়? না, সঠিক সময় নয় সেটা এটা তো বলতে হবে। এত বড় একটা অভিযোগ কেন লুকিয়ে রাখছেন? এটা মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা মোড়ের মঞ্চ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে অভিযোগ করেছিলেন। না, যেই অভিযোগ স্বাভাবিকভাবেই আমি এটা বলছি যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সামনে আনছেন না কেন? যে পদই আমি বলছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন
তিনি তার দলের মঞ্চ থেকে অভিযোগ করেছেন। এখন এটা সম্পূর্ণ দলীয় বিষয়, যে দলীয় দলের বিষয় পক্ষ নয়, থেকে এটা উনি কখন নিয়ে আসা রাজ্যের হবে। মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক ওনার কথা, একটা উনি আইডেন্টিটি আছে। absolutely রাজ্যের প্রমাণটা মুখ্যমন্ত্রী, সামনে আনুন না, উনি সেটা তো absolutely মানুষ রাজ্যের চাইছে। মুখ্যমন্ত্রী, এবং সেটা লুকিয়ে রাখছেন সঠিক কেন সময় প্রমাণটা? সামনে আনা সঠিক হবে। সময় এখন ঠিক কেন যেভাবে, নয়? কেন আমি বলছি নয়? কেন সেটাই নয়। তো প্রশ্ন। আমি উত্তর দিচ্ছি কেন নয়। ঠিক যেভাবে বিজেপির মনে হয়েছিল 2016 সালে নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর ওই টাইমটাই সঠিক সময় নারদা স্ট্রিং অপারেশনটাকে মুরলীধর লেনের পার্টি অফিস থেকে চালানোর জন্য, সেরকম তৃণমূল কংগ্রেসেরও মনে আছে যে কোনো একটা তৃণমূল সঠিক সময় কংগ্রেস কি নিশ্চিতভাবে বিজেপিকে রয়েছে। অনুসরণ করছে তাহলে? No, দেখুন, আমি যদি কাউকে অনুসরণ করি, মানে আমি কাউকে তাহলে ধরুন- করছে, আমি আমি- সেটাই বলছি। আমি উত্তরটা দিচ্ছি আপনার। যেমন এই হিন্দু মন্দির প্রতিষ্ঠা, এটাও কিন্তু আমি বলছি, হিন্দুত্বের পথে আমি হাঁটা, ধরুন, অনেকে বলছে। আমি কাউকে অনুসরণ করছি, মানে আমি তাকে আমার গুরু মানছি। এবার আমার বিজেপিকে গুরুকে গুরু অনুসরণ মানছে করে, তৃণমূল। আমি বলছি, আমি যদি আমাকে আমার গুরুকে অনুসরণ করে তার অস্ত্রেই তাকে মাত দিই, তাহলে তার কাছে এর থেকে বড় গুরু আমার দক্ষিণা ভালো কিছু লাগলো, হতে পারে না। আমি মুকুল আমি এক কিন্তু সময় বলেছিলেন এটা যাহা বিজেপি একবারও তাহা বলিনি। তৃণমূল। আমি আজকে বলছি, অর্পণ স্বীকার করে দিল গুরুকে অনুসরণ করছে, তা তৃণমূলের গুরু হচ্ছে বিজেপি। আমি এই কথা কখনো বলিনি যে তৃণমূলকে বিজেপি অনুসরণ করছে। আমি শুধু এইটুকু বলেছি, একজন মানুষকে অনুসরণ করে তার অস্ত্রেই যদি আমি তাকে মাত দিই, তাহলে তার কাছে এর থেকে বড় গুরুদক্ষিণা আর কিছু হতে পারে না। মানে আপনি just বলতে এইটুকু চাইছেন বলছি। সময় আসেনি, সময় আসলেই সব সময় না, যখন এটা আসবে হবে, আপনি এটা যাইবে তো হবে। হবে। এটা নিয়ে আমি এটা একটু- এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এসআইআর এর বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা আজকে বলেছেন, আজকে নয় বহুদিন ধরে বলছেন, আর মামলার কথা যেটা নীলাদ্রিতা বললেন একদম সঠিক, কিন্তু এরকম হাজার খানেক মামলা সুপ্রিম কোর্টে করা হয়েছে, অন্তত 1000টা লোক, হাজার খানেক কিন্তু মামলা এইটা তো এই একই অর্পণ, ধরনের অর্পণ, বিষয়ে আমরা এটা দেখছি, সুপ্রিম কোর্টে করেছেন। আমরা এটা দেখছি যে প্রথমে এই কাগজটা চলবে বলা হচ্ছে, তারপরে নির্দেশ হ্যাঁ, আসছে absolutely. ওই কাগজটা চলবে না। Absolutely, absolutely. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হঠাৎ করে নির্দেশ চলে এলো দিল্লি থেকে, মাধ্যমিকের admit মাধ্যমিকের card- অ্যাডমিট আমি কার্ড বলছি, চলবে না। মাধ্যমিকের admit card চলবে না। করুন না, কোর্টের উপর আস্থা নেই, মানে মাধ্যমিকের কোর্টের উপর তাহলে অ্যাডমিট আস্থা নেই। কার্ড চলবে না। এই যে ফরমান কালকে জারি হয়েছে খুব সম্ভবত, এই ফরমানে মানুষ কেন এতটা বিভ্রান্ত হচ্ছেন আমি বুঝতে পারছি না। কারণ ভারতবর্ষে একজন নন ম্যাট্রিক মানুষ, তিনি সর্বোচ্চ পর্যায়ে বসে আছেন, যার ম্যাট্রিকুলেশন, হায়ার সেকেন্ডারি, মাস্টার ডিগ্রি মুখে শুনেছি, কিন্তু প্রমাণ নেই। তো স্বাভাবিকভাবেই যিনি নন ম্যাট্রিক সেই ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ে আছেন, আমি তার নাম বা পদ বলবো না। কিন্তু তার যারা সঙ্গে তো দর্শক নির্বাচন আছেন, কমিশনের আমি বলছি, সম্পর্ক নেই। আমি উত্তর দিচ্ছি, অন্তত খাতায় কলমে নেই। আমি উত্তর দিচ্ছি। এবার বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন হচ্ছে তাদের পোষ্য, কোট আনকোট। মানে ওই ঘুরে ফিরে ওই জায়গাতেই নির্বাচন যাচ্ছে নীলাদ্রি বাবু। কমিশন মুশকিল তাদের হচ্ছে- মালিকের কাছে যে ডকুমেন্ট নেই, সেই ডকুমেন্ট সাধারণ মানুষের কাছ থেকে কিভাবে চাইবে? না, মুশকিলটা কি হচ্ছে জানেন তো, নির্বাচন কমিশন হচ্ছে তাদের পোষ্য, অর্থাৎ ভারতের একটি সাংবিধানিক সংস্থাকে এভাবে অপমান করা যায় তৃণমূল করতে পারে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পরোক্ষে বলে দিল সেখানে কোনো অর্ডার পাওয়া যাচ্ছে না, এবং সেখানে যে অর্ডার, সেই অর্ডারের একটা পক্ষপাতিত্ব থাকছে। আচ্ছা, 3 নম্বর আর্মি নিয়ে প্রশ্ন উঠেছে কাল একটা বিতর্ক, যে আর্মিকেও নাকি বিজেপি অফিসে দেখা যাচ্ছে। কালকে তো বলবে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির পোষ্য যদি তৃণমূল হেরে যায়, পশ্চিমবঙ্গের মানুষকে কিনে নিয়েছে। এবার কি রইল? সর্বত্র বিজেপি দেখতে পাচ্ছে। এক সময় রাজা কংস সর্বত্র শ্রীকৃষ্ণকে দেখতে পারত, এখন কি তৃণমূল কংগ্রেস সর্বত্র বিজেপিকে দেখতে পাচ্ছে? এই বিজেপি ভীতিটা কেন, এই ফোবিয়াটা কেন, এটাই মানুষ বুঝতে আমি এর চাইছে। উত্তরটা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে 2019 সালে যখন আমাদের আসন 34 থেকে 22-এ নেমে আসে, আমরা 12টা আসন লস করি, সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস, যেরকমটা সিপিএম এর ক্ষেত্রে হয়, সিপিআইএম যখন নিশ্চিহ্ন হয়ে যায় বাংলা থেকে, তখন সিপিআইএম বলে মানুষ আমাদেরকে বুঝলেন না। তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল ভিন্ন। তৃণমূল কংগ্রেসের থেকে আমাদের বলা হয়েছিল আমাদের নিশ্চিতভাবে ভুল ত্রুটি রয়েছে, আমরা মানুষের কাছে সঠিক জিনিসটাকে তুলে ধরতে পারিনি, তাই মানুষ আমাদেরকে এই পরিস্থিতিতে নামিয়ে এনেছেন, মানুষ যা রায় দিয়েছেন সেটা শিরোধার্য। এরপর 2021-এর ফলাফল, 24-এর ফলাফল সকলেই জানেন। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপিকে কি সত্যি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস? বিজেপি ফোবিয়ায় ভুগছে তৃণমূল কংগ্রেস, যেটা একটু আগে নীলাদ্রি বাবু বলার চেষ্টা করছিলেন। 2016 সাল থেকে বা 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছেন ভারতবর্ষের বুকে। 2014 থেকে 24, 2019 বাদ দিয়ে এমন কিছু হয়নি পশ্চিমবঙ্গে যে কার্যত বিজেপিকে ভয় কেন, বিজেপিকে সামান্য গুরুত্ব দিতে হবে। কিন্তু একটা জিনিস আমাকে বলুন নীলাদ্রি, এই অর্পণ, যে মুখ্যমন্ত্রী একটা অভিযোগ আজকে করেছেন, অন্য কোন রাজ্যে এই জিনিস চলছে না। এই যে আজকে একটা ডকুমেন্ট ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, কালকে বলা হচ্ছে ওই ডকুমেন্টও চলবে না, পরশু বলা হচ্ছে অমুক জিনিসও আমরা মানবো না। এই বিষয়টা আরো যে 11টা রাজ্যে হচ্ছে এসআইআর, সেখানে হচ্ছে না, শুধুমাত্র হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এটা কি ঠিক? মানে মুখ্যমন্ত্রী বলছেন, আমি আবার বলছি, অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গকে একেবারে ইলট্রিট করা হচ্ছে এসআইআর করার স্বাভাবিক সময়। ব্যাপার।
এটা না করলেই তো বরং অস্বাভাবিক লাগতো, কারণ পশ্চিমবঙ্গেই আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে। তো স্বাভাবিকভাবেই সেখানে পশ্চিমবঙ্গে এই ধরনের জিনিসপত্রগুলো চলবে, পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, এটাই স্বাভাবিক। সেটাই আমি একটু মুখ্যমন্ত্রী কি বলেছেন এ ব্যাপারে, অর্থাৎ ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর এ একরকম নিয়ম আর অন্যান্য রাজ্যের ক্ষেত্রে একেবারে অন্যরকম নিয়ম, সেখানে নির্বাচন কমিশন যথেষ্ট ফ্লেক্সিবল। পশ্চিমবঙ্গে ফ্লেক্সিবিলিটি ছেড়ে দিন, মানে ইচ্ছা করে যাতে মানুষকে আরো বেশি বিপদের মধ্যে ঠেলে দেওয়া যায়, আরো বেশি মানুষের নাম বাদ দেওয়া যায়, তার ষড়যন্ত্র চলছে, অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। কোন স্টেটে হচ্ছে না এগুলো, একমাত্র বাংলায় এইসবগুলো কেন? অন্য স্টেটের বেলায় সবকিছু অ্যালাউড, বাংলার বেলায় কিছুই অ্যালাউ নয়। তো ইলেকশন কমিশন কি ঠিক করবে? Only BJP is allowed, nobody is allowed. What is this nuisance is going on? চেয়ারের মর্যাদা রক্ষা করুন, চেয়ারের পরম্পরা রক্ষা করুন, চেয়ারের ইম্পার্শিয়ালিটি রক্ষা করুন, মানুষ আপনাকে শ্রদ্ধা জানাবে। এই অভিযোগে কি বলবেন নীলাদ্রি বাবু, যদি সত্যি এটা হয় যে অন্যান্য রাজ্যে এই ধরনের ডকুমেন্ট নির্বাচন কমিশন নিচ্ছে আর পশ্চিমবঙ্গে খালি এই নির্দেশ আসছে, আজকে এটা হবে না, কালকে ওটা বাদ? আবার বলছি, এর নিশ্চয়ই প্রমাণ আছে। তাহলে মুখ্যমন্ত্রী আদালতের শরণাপন্ন হওয়া উচিত, পশ্চিমবঙ্গ সরকারের আদালতের দ্বারস্থ হওয়া উচিত। কিন্তু এর একটা অন্য ব্যাখ্যা হতে পারে পার্থদা, এর একটা অন্য ব্যাখ্যা হতে পারে যে তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন আছে, কেরালাও আছে, সেখানে তো সরকার বা মুখ্যমন্ত্রীরা এই ধরনের অভিযোগ সম্ভবত করছেন না। বিহারে কিছুদিন আগে এসআইআর হয়েছে, সেখানে তো আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটেনি। তাহলে পশ্চিমবঙ্গেই কেন এই ধরনের অভিযোগ উঠছে? এই কারণে উঠছে যে এসআইআর এর ফলে অবৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে। এই অবৈধ ভোটারদের ভোটেই তৃণমূল 21-এ জিতেছিল। এই যে অর্পণ বললো না 19-এর পর 21-এর যে টার্ন অ্যারাউন্ডটা হয়েছিল, ওটা অবৈধ ভোটারদের ভোটে। যেহেতু অবৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে, তৃণমূল ভয় পাচ্ছে, তার ফলে তারা এবার পরাজিত হতে পারে। এই পরাজয়ের ভয়ই কি এই অভিযোগটা? বলুন অর্পণ। না, যদি নীলাদ্রিবাবুর এই অভিযোগকে আমি সত্যি মেনেও নি, না অভিযোগ করছি না, প্রশ্ন করছি, কোন অভিযোগ যদি প্রশ্নও সঠিক হয়ে থাকে, মানে আপনার আশঙ্কা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টির যে 77 জন বিধায়ক জিতেছিলেন এবং তার সাথে শুভেন্দু অধিকারী নিজে বিরোধী দলনেতা রয়েছেন, এবং তারপর ধরুন 2024 সালে যে বিজেপির 12 জন সাংসদ জিতেছে, তারাও অবৈধ। কারণ অবৈধ ভোটটা যে তৃণমূল কংগ্রেসেই যাচ্ছে এরকম তো কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তাহলে তার জন্য তো সেই ভাগাভাগিটা করতে হবে। এখন ধরুন 58,55,000 প্রায় নাম বাদ গেছে, যারা বিজেপির অভিযোগটা তো এরকমই যে অবৈধ ভোটটা তৃণমূল কংগ্রেসই পাচ্ছে। সে তো অভিযোগ, তো আমরাও অনেক কিছু করতে পারি। ও তাহলে আপনি সেভাবেই নিতে বলছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর অভিযোগটাকে কি আমরা সেভাবে নেব যেটা অভিযোগ? তো আমরাও অনেক কিছু করতে পারি, কিন্তু যতক্ষণ না সেটার কোনো প্রামাণ্য নথি আমাদের কাছে আসছে যে যদি ভারতীয় জনতা পার্টি এটা তাদের অভিযোগ থেকে থাকে যেটা রয়েছে যে এই ভোটগুলো অবৈধ ছিল এবং সেই ভোটেই তৃণমূল কংগ্রেস 58 লক্ষ নাম যাদের বলা হচ্ছে যারা হয় মারা গেছে, না হলে ডুপ্লিকেট এন্ট্রি ছিল, হিসেবটা খুব অ্যাবসলিউটলি। আর উত্তরপ্রদেশে এই নামটাই হচ্ছে 2 কোটির বেশি। তো উত্তরপ্রদেশ তো বিজেপি শাসিত রাজ্য। আমি বলছি তারা অবৈধ ভোটগুলো পেয়েছে। আমি বলছি উত্তরপ্রদেশে বিজেপি শাসিত রাজ্য, উত্তরপ্রদেশের জনসংখ্যা পশ্চিমবাংলার থেকে বেশি। তো তর্কের খাতিরে পশ্চিমবাংলায় যেটা 58 লক্ষ, সেটা উত্তরপ্রদেশে 2 কোটি হতে পারে। কিন্তু বিজেপি যেটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে যে যেখানে যেখানে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্য রয়েছে, সেখানে এই ধরনের একটিও ঘটনা ঘটে না, ঘটতে পারে না। এটা বিজেপি নেতাদের বক্তব্য, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, বিজেপির সর্বোচ্চ নেতা। সোজা কথায় বললেন নীলাদ্রি বাবু, এইটা তো অ্যাকসেপ্ট করতে হবে যে যদি দেখা যায় আমাদের এখানে 58 লক্ষ মানুষ মৃত এবং ডুপ্লিকেট 58 লক্ষ ভোট, এবং সেটা পোল হয়েছে, আপনি বলছেন যারা জিতেছে ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছে, তাহলে ধরে নিতে হবে যদি 2 কোটি। প্রশ্ন উঠছে, আপনি একটু আগে বলেছেন, আমি বললাম প্রশ্ন উঠবে, মুখ্যমন্ত্রী বক্তব্য। এবার অর্পণের কথাগুলো আমি এই পয়েন্ট আমি একটু ক্লিয়ার করে দিই। প্রশ্ন যদি এরকম ওঠে যে এই অবৈধ ভোটগুলো যা পশ্চিমবঙ্গে 58 লক্ষ অবৈধ ভোট ছিল ইতিমধ্যে প্রমাণিত, যা তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছে তাদের ক্ষমতায় আসতে, তাহলে উত্তরপ্রদেশে যদি এই একই রকম অবৈধ ভোট 2 কোটি হয়, তা উত্তরপ্রদেশ সরকারকে, বিজেপি সরকারকে সাহায্য করেছে ক্ষমতায় আসতে। উত্তরপ্রদেশে 2,90,00,000 এখন অব্দি নাম বাদ গেছে প্রথম রাউন্ডে, বাংলায় বাদ গেছে 58 লক্ষ। যদি আমি পপুলেশনের ফারাকটা দেখি, পপুলেশন কিন্তু 4 গুণ নয় উত্তরপ্রদেশের থেকে, মানে উত্তরপ্রদেশের পপুলেশন বাংলার 4 গুণ নয়, সুতরাং পপুলেশনের তুলনায় অনেক বেশি নাম বাদ গেছে। একবারও যোগী আদিত্যনাথকে দেখেছেন ওখানে এই অভিযোগ করতে যে 2,90,00,000 নাম যে বাদ
গেছে প্রথম রাউন্ডে, আর কত বাদ যাবে আমরা জানি না, তা সেটা বিজেপির বিরুদ্ধে যাবে বা বিজেপির ক্ষতি হবে। অভিযোগ কি বাংলায় বিজেপি করছে যে অবৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে, তাদের ভোটে ক্ষতি হবে? অভিযোগ কি স্ট্যালিন করছে তামিলনাড়ুতে? তিনি তো বিজেপি নন। বা কেরালায় সিপিএম করছে, তৃণমূল করছে। তাহলে কি এটা স্পষ্ট হয়ে যাচ্ছে না যে অবৈধ ভোট থেকে লাভ হয়েছে তৃণমূলের? আরেকটা কথা, ইন্টারেস্টিং না, এটা নিয়ে অর্পণের বক্তব্য আমাকে জানতে হবে। আরেকটা কথা বলে দিই, কংগ্রেসকে কাঠগড়ায় তুলে দিচ্ছে। আরো মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিচ্ছেন ভুলগুলো। আচ্ছা দেখুন না, আরেকটা কথা হচ্ছে 2024-এ বিজেপি তৃণমূলের ফারাক কত? লক্ষ্মীর ভান্ডার দেয়া সত্ত্বেও এত জনপ্রিয় প্রকল্প, ফারাক মাত্র 43 লাখের। আর কত নাম বাদ গেছে? 58 লক্ষ। এখন 43 লাখ আর 58 লক্ষ। আর যেভাবে সেকেন্ড রাউন্ডে এগোচ্ছে, অনেকে ভয় পাচ্ছেন 1 কোটির বেশি বাদ যেতে পারে। তো সেইখানে দাঁড়িয়ে যদি 43 লক্ষের ফারাক হয়, যদি অবৈধ ভোট অধিকাংশই তৃণমূলের দিকে যেতে যায়, কারণ হচ্ছে তৃণমূলই এ নিয়ে আশঙ্কিত, ডিএমকেও আশঙ্কিত নয়, সিপিএমও নয়, যোগী আদিত্যনাথও নয়, তাহলে তৃণমূলের ভয় পাওয়ার কারণ আছে। তৃণমূল হারের ভয় পাচ্ছে, মানুষের মধ্যে এই ধারণাটা কোথাও একটা তৈরি হচ্ছে। তৃণমূল হেরে যাবার ভয় পেয়ে এসআইআর এর বিরোধিতা করছে। অবৈধ ভোটারদের রাখতে হবে বা বৈধ ভোটারদের বাদ দিতে দেব না, এটা বড় কথা নয়। বড় কথা তৃণমূল সেন্স করছে যে সে হেরে যেতে পারে। পার্থদা, গত 11 বছর ধরে আমরা এই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। তার কারণ হচ্ছে 2014 সালের লোকসভা নির্বাচনের আগে থেকে এই প্রশ্ন আমাদেরকে ফেস করতে হচ্ছে যে তৃণমূল হেরে যাবার ভয়ে কখনো বলা হয়েছে যে সারদার জন্য প্রতিবাদ করছে, 16-এ বলা হয়েছে নারদার জন্য প্রতিবাদ করছে, 19-এ আবার অন্য কিছু বলা হয়েছে, 21-এ বলা হয়েছে তৃণমূল থেকে দলে দলে লোক বিজেপিতে চলে গেছে, তাই তৃণমূল হেরে যাবার ভয় সেন্স করতে পারছে, 24-এ আবার অন্য কিছু বলা হয়েছে যে সন্দেশখালির জন্য তৃণমূল হারের ভয় সেন্স করতে পারছে। মানুষের রায় মানুষের সামনে আছে। কিছুক্ষণ আগে আদালত নিয়ে একটা বিতর্ক হচ্ছিল আমাদের মধ্যে। তৃণমূল কংগ্রেস দু ধরনের আদালতের ওপর ভরসা রাখে, একটা হচ্ছে আইনের আদালত, আর তার থেকে বেশি যে আদালতে তৃণমূল ভরসা রাখে সেটা জনতার আদালত, বাংলার মানুষের আদালত। বাংলার মানুষ 2011 থেকে 2024 যে রায় দিয়েছেন, আমরা বিশ্বাস করি, আমাদের দৃঢ় বিশ্বাস, আত্মবিশ্বাস 2026-এ সেই রায়ের পুনরাবৃত্তি শুধু হবে না, 2026-এ বঙ্গ বিধানসভার ইতিহাসের সমস্ত নজির ম্লান হবে এবং শাসক দল হিসাবে তৃণমূল কংগ্রেস সেই নজির ম্লান করে সর্বোচ্চ আসনের দৃষ্টান্ত তৈরি করে ক্ষমতায় থাকবে। কিন্তু তাহলে আমাদের এই ছবি দেখতে হচ্ছে কেন যে বিএলও অফিসে ভাঙচুর হচ্ছে? আমাদের এই ছবি দেখতে হচ্ছে কেন যে বিরোধী দলনেতার আক্রান্ত হচ্ছেন, বিজেপির সাংসদের নাক ফেটে রক্ত পড়ছে? আমাদের এই ছবি দেখতে হবে কেন যে বিজেপিকে আদালতে যেতে হচ্ছে, তারা ধর্ণা কর্মসূচি করবেন, তার জন্য পুলিশ পারমিশন দিচ্ছে? বিরোধী দলনেতা আক্রান্ত হচ্ছেন। বিরোধী দলনেতা যদি লোকসভার মাননীয় দলনেতাকে অকথ্য ভাষায় খিস্তি মারেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কদাকার ভাষায় গালিগালাজ করেন, তার জন্য তাকে বিরোধী দলনেতা যদি বাঁকুড়ার সারেঙ্গায় গিয়ে মহিলাদেরকে অমুকের বাচ্চা, আমি নাম নেব না, বরাহ বলে গালিগালাজ করেন, তো সেখানে মানুষের ক্ষোভ বিরোধী দলনেতার উপর আসছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং সেটাকে অ্যালাউ করা হবে প্রশাসনিকভাবে। বিরোধী দলনেতা সারেঙ্গায় গিয়ে মহিলাদেরকে যে বাচ্চা বলেছেন, আমার কাছে ভিডিও আছে, দেখিয়ে ঠিক বলেছেন, অ্যালাউ করা যায়। বিরোধী দলনেতা যদি তাকে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়, তাহলে আমরা সাধারণ মানুষের পক্ষে থাকবো না বিরোধী দলনেতার পক্ষে থাকবো? প্রথম কথা, বিরোধী দলনেতার উদ্দেশ্যে জয় বাংলা বলা হচ্ছে, বিরোধী দলনেতা নেমে এসে গালিগালাজ করছেন, অথচ জয় বাংলা ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া বলেছেন এই পশ্চিমবাংলাতে এসে, প্রমাণ আছে আমার কাছে। রাজনীতিতে বিতর্ক থাকবেই। বিরোধী দলনেতা সরকারের পক্ষে তো বলবেন না, বিরুদ্ধেই বলবেন। মমতা যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি নিশ্চয়ই সিপিএম এর পক্ষে বলতেন না। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিন বুদ্ধদেব ভট্টাচার্যকে নাম ধরে বলেছেন, জ্যোতি বসুকে নাম ধরে ডেকেছেন? এটা আপনি বলে দিন। আপনারা তো দীর্ঘদিন সাংবাদিক, দীর্ঘদিনের বিশ্লেষক। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃশাসন বলেছেন, এর থেকে বড় অপমান? আরে ও তো একটা জেল খাটালো, ও খুনের দায়ে তিহারে জেল খাটামাল। আমাদের দেশে দুর্ভাগ্য যে এরকম একটা স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে। এবার দেখুন, এবার কেউ বলতে পারে আমাদের দুর্ভাগ্য এরকম মুখ্যমন্ত্রী রয়েছে। এই বিতর্ক চলতেই থাকবে, কিন্তু তার বলে কেউ যদি আক্রান্ত হয়, বিরোধী দলনেতা বা অন্য কেউ যদি আক্রান্ত হয়, পুলিশ যদি নিশ্চুপ হয়ে বসে থাকে, তাহলে সেই পুলিশের আদৌ থাকার দরকার কিনা প্রশ্ন উঠবে। আরেকটা কথা, অর্পণের কথায় আসি। অর্পণ 14 বছরের কথা বলছিল। আমার
2011 সালের কথা মনে আছে, তখন যথেষ্ট ভালোভাবে একটি মিডিয়া হাউসে ছিলাম। তো তখন একজন সিপিএম নেতা মনে আছে বলেছিলেন, আমরা 34 বছর ধরে ক্ষমতায় আছি, প্রতিবার এই 34 বছরে শুনেছি যে আমরা নাকি ভুয়ো ভোটে জিতছি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন 2005-এ যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের ভুয়ো ভোটে সিপিএম জিতছে। এবারও দেখবেন 2011-তেও আমরা জিতবো। তারপর কি হয়েছে ইতিহাস হয়ে গেছে। আজকে অর্পণের এই বক্তব্যগুলো রেকর্ড করে রাখুন। আমি কোথাও যেন সিপিএম নেতার সেই বক্তব্যের সাথে আজকে অর্পণের বক্তব্যের ওই 2011-র আগে একটা সিঙ্গুর নন্দীগ্রামের ক্লাইম্যাক্স আছে যেটা তৃণমূল জমানায় হয়নি, সেই চূড়ান্ত গণহত্যা। সিঙ্গুর নন্দীগ্রামটাকে চূড়ান্ত তখনও কিন্তু সিপিএম বলেনি, যখন যেটা নির্বাচন আপনারা একটা বলে দিন, তখন তৃণমূল কংগ্রেস জমানায় হয়েছে একটা মানে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে গণহত্যা। আপনারা একটা উদাহরণ পেশ করে দিন। হয়েছে কি হয়নি ভোটের রেজাল্টেরই বোঝা যাবে, আমি সে নিয়ে কিচ্ছু বলতে চাই না। আমি শুধু বলছি অর্পণ এখানে দাঁড়িয়ে কার্যত বলার চেষ্টা করলো যে বিরোধী দলনেতার মতো ওপর আক্রমণটা সংযত। এটা যদি উস্কানিমূলক বক্তব্য না হয় তাহলে উস্কানিমূলকটা কি? উনি বলছেন যে বিরোধী দলনেতা যদি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তার বিরুদ্ধে এরকম মারধর করে। মুখ্যমন্ত্রীকে আক্রমণের কথা বলছি না, স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করলো অর্পণকে কেন গ্রেফতার করা হবে না সেটা বলুন তো। আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে কি ভাষায় আক্রমণ করলো আপনার সাথে, আপনি শুনলেন? মুখ্যমন্ত্রীকে জেল খেটেছে, ও তো তুই হারে ভাষা দেখুন। হ্যাঁ, আমার নেত্রীকে মমতা বলে ডাকলে আমি ওকে অমিত বলে ডাকবো। না না, এটা শুভেন্দু শিখিয়েছে আমাকে। না না, তাহলে আপনি কি শুভেন্দুর অনুগামী? প্রশ্ন এখানেই উঠে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী, মমতাকে কেউ অপমান করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান আমার অপমান। একইভাবে অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, অর্পণ যখন এই ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করছে সেটাও ভারতবর্ষের অপমান। মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন অভিযান থেকে পুতনা রাক্ষসী বলবে, কলকাতা পুলিশের সিপি কে নবান্ন অভিযান থেকে যে ভাষায় বলেছে আমার কাছে এই মুহূর্তে আছে, আমি চালিয়ে দিতে অনুসরণ করছেন? না না, আমি অনুসরণ করছি না তো। আমি তো এখনো জনসভা থেকে, আমি বলছি তো, আমি এখনো জনসভা থেকে শুভেন্দু অধিকারী যে ভাষায় কলকাতা পুলিশের নগরপালকে আক্রমণ করেছে, মেরেছে, আমরা সেটাকে সমর্থন করছি না বা অনুসরণ করছি না। সেই কারণে আমি এখনো বলিনি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী যেভাবে বেগম, ফুফা, খালা, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করছে তখন শুভেন্দুর মুখের ভাষা ছিল কোটান কোট যাচ্ছি, দীঘায় গিয়ে ফুর্তি মারাচ্ছে। আমি অর্পণ ব্যানার্জি কেউ নই, ন্যূনতম জনপ্রতিনিধি নই, সে একটা রাজ্যের বিরোধী দলনেতা হয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে ফুর্তি মারাচ্ছে। আমরা সেটাকে সমর্থন করি না বলেই শুভেন্দুর ভাষায় আমরা শুভেন্দুকে জনসভায়। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো বিরোধী দলনেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃশাসন বলছেন, দুঃশাসন অবধি বলেছেন, সমর্থন অবধি বলেছেন। না দুঃশাসন বলা যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দুঃশাসন অবধি বলেছেন, বলা যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলার আছে। অর্পণ আজ আপনি যে ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ও তো একটা জেল খাটা আসামি। জেল খাটাই তো, জেল খেটেছে, কোন মানে শাস্তির দোষ প্রমাণ হয়েছে ওনার? কি বলছেন? এইরকম দোষ তৃণমূল কংগ্রেসের জেল খেটেছে, তাদেরও প্রমাণ হয়। যদি প্রমাণের কথা বলেন তাহলে পার্থ চ্যাটার্জিরও দোষ প্রমাণ হয়নি, অনুব্রত মণ্ডলের দোষ প্রমাণ হয়নি, বলা তো যায় না কাউকে। কিন্তু আমি কোন বিজেপি নেতার মুখে তো সেটা শুনি না। তারা আমাদেরকে, তারা আমার দলকে চোর বলবে, তারা যখন আমার দলকে চোর বলবে তখন সে আমাকেও চোর বলছে, কারণ আমি সেই দলের একটা অংশ, সেই দলের রাজ্য পদাধিকারী। বিজেপিকে অনুসরণ করছেন। আচ্ছা, আমি একটা কথা বলি নীলাদ্রি বাবু, একই পয়েন্টে আলোচনাটা হচ্ছে। আমার কথা হচ্ছে যে এই ক্ষোভ আমার থাকতে পারে, কিন্তু তার মানে কি আমি আইন হাতে তুলে নেব? তার মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী বলে শুভেন্দু অধিকারীর কনভয় আক্রমণ করব? এই যে জায়গাটায় একটা প্রচ্ছন্ন সমর্থন আমি দেখলাম অর্পণের রয়েছে, যে তো হবেই, স্বাভাবিকভাবে মানুষ ক্ষুব্ধ। আরে মানুষ ক্ষুব্ধ হতে পারে, কিন্তু
সে আইন কি করে হাতে তুলে নেবে যদি প্রথম কথা, রাজ্যে আইন শৃঙ্খলা পার্থদা, থাকে? আমি একটা জিনিস খুব স্পষ্ট করে মানে দিই, বিরোধী মমতা- দলনেতা আইন তুলে নিতে পারে? না না, মমতা- বিরোধী দলনেতা সারেঙ্গায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন, সাধারণ মহিলাদের উদ্দেশ্যে অকথ্য গালিগালাজ করতে বিরোধী পারে। দলনেতা যদি বেআইনি কাজ করে থাকেন আইনি ভাবেই তো রাজ্যের প্রশাসন ব্যবস্থা নিতে পারে। হ্যাঁ, তাকে তো আইনিভাবে তাদের পুলিশের ব্যবস্থা নিতে গেলে, পারে। আইনিভাবে ব্যবস্থা নিতে গেলে যদি কলকাতা হাইকোর্টের ওই অভিজিৎ গাঙ্গুলির মতো দু একজন বিচারপতি, আপনারা অর্থাৎ বললেন না যে কেন বিচারপতিদের দিকে কেন আঙুল নেই, তুলছে। কেন আপনার ইয়ে নেই, আমরা যখন দেখি, আমরা যখন আদালত দেখি তো আইনটাকে মেনটেন করে, আদালত Absolutely. আইনের বিরুদ্ধে আর যাবে কেন? আইনটা মেনটেন করে যখন আমরা দেখি অভিজিৎ গাঙ্গুলি বিজেপির সাংসদ হয়ে যায়, তখন বলুন, আমরা নীলাদ্রি বাবু। সিঁদুরে মেঘ দেখতে পাই। আচ্ছা, আইন মেনটেন করার অর্থ হচ্ছে কেউ ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না। অভিজিৎ গাঙ্গুলি প্রথম মানুষ যিনি যোগ দিতেন, আমি কোনো সমর্থক নেই অভিজিৎ গাঙ্গুলির, এটা বোধহয় আইনে বলে না। আসলে তৃণমূল কোথাও আইনটাকে অমান্য করতে চাইছে, সেই জন্য আজ অর্পণ এই বিষয় বলল শুভেন্দু অধিকারীর উপর কার্যত আক্রমণ করা যায়, কারণ উনি মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করছেন আমিও সমর্থন করি না, ঠিক যেভাবে সমর্থন করি না মুখ্যমন্ত্রী যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন। অর্পণের ক্ষেত্রে তফাৎটা হচ্ছে উনি শুভেন্দুর বিরোধিতা করছেন কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেছেন। এই দ্বিচারিতাটা মানুষ দেখতে পাচ্ছে। যেরকম হিন্দু আক্রান্ত হলে পুলিশ সেখানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, হিন্দুরা ওপর আন্দোলন দেশের করে। প্রধানমন্ত্রী এই পশ্চিমবঙ্গে দ্বিচারিতা- এসে হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায়কে টোনটিটকিরি করবে আর আমরা সেটা মেনে নেবো, এটা হতে পারে না। না, দেশের মানে- প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে গত বিধানসভা নির্বাচনে আপনি মেনে নেবেন না। এবার প্রশ্ন হচ্ছে মেনে না নিয়ে আপনারা কি করবেন? প্রধানমন্ত্রী আইন তুলে কনভয় নেবেন। আক্রমণ করবেন? আমরা এটা কখনো গণতান্ত্রিক solution হতে পারে না। আন্দোলন করব, এটা গণতান্ত্রিক আমরা গণতান্ত্রিক ভাষা, আন্দোলন যেটা ওটাও আমরা একটা করব। জেল খাটা আসামি, এই ভাষা, এইটাই তৃণমূলের ঠিক আছে। সংস্কৃতি। আর এইটাই দ্বিতীয় কথা সংস্কৃতি। হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই সংস্কৃতি অমিত আজকে শাহকে ওরা ভয় দুঃশাসন পাচ্ছে। বলার আগে, মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে দুঃশাসন বলার আগে অন্তত 1 কোটি আরো কুৎসিত আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে হয়েছে। যে অমিত শাহ করেছেন, বলুন তো কোথায় কি বলেছেন? প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে কি টোন বলুন? কাটা বলুন, হয়েছে। বলুন কি কি বক্তব্য, বলুন, কি বলুন। কি নয়, কোনটা? আপনার দিদি ও আইনত দিদি, ব্যবস্থা যে ভঙ্গিতে দিদি- দিদি ও দিদি আচ্ছা, বলা কিন্তু হয়েছে আইনত ব্যবস্থা সেটা নেননি তাকে কেন? টোন টিটকিরি করা হয়েছে। তাহলে আইনত বাংলার ব্যবস্থা মানুষ নেননি কেন? নিয়েছেন ব্যবস্থা, বাংলার মানুষ ব্যবস্থা বিরোধীরা নিয়েছেন। বলছে- বিজেপিকে 200 স্বপ্ন দেখা, না, না, বিজেপিকে না। 77 আটকে না, না, দিয়েছে। বিরোধীরা বলছে এবং অনেকে ভালো না একটা তৈরি হচ্ছে, বাংলার মানুষ ব্যবস্থা নেয়নি, অবৈধ অনুপ্রবেশকারীরা অবৈধ ভোটারদের ভোটে তৃণমূল জিতেছে। 21-24-এর জয়টা অবৈধ ভোটারদের ভোটে। হ্যাঁ, ঠিক যেমন নরেন্দ্র মোদী, ঠিক যেমন নরেন্দ্র মোদী, ঠিক যেমন ভোট চোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়টা অবৈধ। একজন যদি তৃণমূল কংগ্রেসের জয় অবৈধ হয়, 24-এর জয় যদি অবৈধ হয়, আমি এটা বুঝছি না। 24-এর জয় যদি অবৈধ হয়, নেতার নয়, 24-এর জয় অবৈধ হলে ভারতবর্ষের ভোট চোর, নোমেট্রিক, টোনটিটকিরি করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়টাও অবৈধ। যদি 24-এর জয় অবৈধ হয়। আরেকটা পয়েন্ট আলোচনা হলো না। আরেকটা পয়েন্টে আসি, অর্পণ যেটা বলছে গণতান্ত্রিক স্পেসের না, কথা না, আমি না, বলছি। এই- বিরোধী এই দলকে বারবার কথাটা আদালতে যেতে হবে না, কেন? না, এই কথাটার প্রথম উত্তর দেওয়া দরকার। বলছেন না, যদি ভোট চুরিটা হয়ে থাকে, যদি অন্য জায়গায় নাম বাদ গিয়ে থাকে, তো ভোটটা অবৈধ। এটা কিন্তু সংবিধান বলে না। 2001 সালে এসআইআর হয়েছিল, তাহলে এসআইআর অনেক মানুষের নাম বাদ গেছিল, তখন কি সরকারগুলো সব পদত্যাগ করেছিল? আসলে ওরা মমতার তৈরি সংবিধান ফলো করে, ভারতের সংবিধান ফলো করে না। এবং উনি, আমি স্পষ্ট ভাষায় বলছি, যে ভাষায় উনি বক্তব্য রাখছেন এটা কোনো রাজনৈতিক নেতার ভাষা নয়, এটা দুষ্কৃতির ভাষা। আরো উনি 100 উস্কানি ওই দিচ্ছেন। ভাষায় বক্তব্য উনি রাখা হবে। উস্কানি দিচ্ছেন এই এবং এই শুভেন্দু violence উনি যেভাবে উস্কানি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, এই আক্রমণ যদি চলতে থাকে 100 উনি ভাষায় বিরোধী আক্রমণ দলে হবে। তাকে শুভেন্দু বলছেন, শুভেন্দু অধিকারী আজ মেদিনীপুর কলেজ মাঠে আসলে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন 2026 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসবে এবং রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। ইন্টারেস্টিং 100 হচ্ছে অভিষেক কখনো এরকম ভাষা ব্যবহার করেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক কখনো শুভেন্দু বলে কথা বলেন না। নিজে বলেন না, কিন্তু অর্পণরা বলে। উনি বিরোধী দলনেতাকে শুভেন্দু অধিকারী বলার সৌজন্য পর্যন্ত না, কাকে সৌজন্য দেখাবো? কারণ যে আমার নেত্রীকে নাম ধরে ডাকে তাকে আমি সৌজন্য দেখাবো। যে আমার নেত্রীকে নাম ধরে ডাকে তাকে আমি সৌজন্য দেখাবো। অমিত শাহ কি আপনার নেত্রীকে নাম ধরে ডেকেছেন? ওনাকে নেত্রী কেন দুঃশাসন বলেছেন বলুন তো? হ্যাঁ, তার আগে তাকে 1 কোটি এরকম আক্রমণ সহ্য করতে হয়েছে অমিত শাহ দলের লোকেদের থেকে। বলুন কোন অমিত শাহ দলের লোকেদের থেকে। অমিত শাহ কি বলেছেন? অ্যাবসলিউটলি অমিত শাহকে দায় নিতে হবে। অমিত শাহকে দায় নিতে হবে। যদি পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিকদের দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হয়, তাহলে শুভেন্দু অধিকারীর কথার দায় অমিত শাহকে নিতে হবে। আমাদের এখানে আলোচনাটা থামাতে হবে। 1 মিনিট। কিন্তু এখান থেকে আলোচনাটা এইদিকে ঘুরিয়ে দিতেই পারতাম, বা আমার মনে হয় হলে পরে এটা ঠিকই হতো যে অমিত শাহ বলবেন কেন, অমিত শাহ করেন যেটাতে মুখ্যমন্ত্রী
নানাভাবে মনে করেন তাকে হেয় করার জন্য, হেনস্থা করার জন্য করা হচ্ছে। এরা সর্বশেষ উদাহরণ হচ্ছে আইপ্যাকের দপ্তরে গিয়ে ইডির হানা। এটার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু অমিত শাহকেই দায়ী করেছেন। মুখ্যমন্ত্রী তার আগে অমিত শাহ সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন যে তিনি এমন একজনকে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে রেখেছেন যাকে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক এমন পদক্ষেপ করছেন যে একেবারে ইন্টেনশনালি এবং পলিটিক্যালি তৃণমূল কংগ্রেসকে হেয় করার জন্য, তৃণমূল কংগ্রেসকে নানাভাবে হ্যারাস করার জন্য। এটা কোর্টের বিচারাধীন। আচ্ছা, এবার এইগুলো নিয়ে কোর্টের বিচারাধীন। আলোচনা করতে সুপ্রিম গেলে কোর্ট আমাকে রায় যে দেবে। সময় দিতে হবে সেই সময় আজকে আমাদের না, নেই। সুপ্রিম কোর্ট রায় দেবে, তখন আমরা অপেক্ষায় থাকি। বেশ। সুপ্রিম কোর্টের বিচারাধীন। দরকার হলে আমরা এই নিয়ে তো কথা বলবোই। আর হ্যাঁ, ইডির হানা যেটা আইপ্যাকের দপ্তরে, ফেব্রুয়ারির সেটা প্রথম উইকটা আসুক না, তখন আমরা না আলোচনা সেটা তো করব। ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের 3 তারিখে, রায়টা আসুক, 3 তারপর তারিখে আলোচনা হয়তো সুপ্রিম কোর্টের ব্যাপারে কোনো রায় দিতেও পারে। আমরা তখন নিশ্চয়ই কথা বলবো। আজকে আমাদের থামতে হবে। অনেক ধন্যবাদ ভাই অর্পণ এবং নীলাদ্রিবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন আজ সন্ধ্যার হাই টক, আপনারা দেখছেন হাই নিউজ।